ঈশা, ছোট মা বলেছে বিয়েতে রাজি থাকলে কি বলতে হয় সেটা নাকি তুইও জানিস। আচ্ছা, কি বলতে হয় রে? না মানে আমার এই মুহূর্তে মনে নেই তো, তাই জানতে চাইছি। আরে সেটা না জানার মতো কি আছে? বিয়েতে রাজি থাকলে সবারই তো একটা কথাই বলতে হয়, আর সেটা হলো কবুল। কি বলতে হয় বললি? বকুল? কি বলতে হয় বলেছিস? আমি আবারও শুনলাম না। ওফো, কবুল কবুল কবুল, এই কথাটাই 3বার বলতে হয়, বুঝলি? উফ, শুনেছি তো। এত জোরে বলার কি আছে, আর এতবার বলার কি আছে? কানটা মনে হয় ফাটিয়ে দিলি। কথাটা বলে আয়েশ কান চেপে ধরার অভিনয় করলো, তবে মনে মনে হাসিও পেল বেশ। ব্যাস, ওর কাজটা হয়ে গেছে, এখন আর কোনো চাপ নেই। আয়েশের কাণ্ড দেখে আনিশা বেগম আর রুকসানা বেগম দুজনেই হাসলেন। ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারা যায় না। কিছু সময় পর রুকসানা বেগম আর আনিশা বেগম ডাইনিংয়ে বসলে সবাই খাওয়া শুরু করলো। আয়েশ খাবার খাচ্ছে ঠিকই, তবে চোখ দুটো ঈশাতে আটকে আছে। আয়েশ খাচ্ছে আর ঈশাকে দেখে যাচ্ছে অপলকে, কারণ এই রমণীটি যে এখন থেকে শুধুই ওর, পুরোপুরি ওর। সেদিনের পর কেটে গিয়েছে আরো 5-5টা দিন। আয়াস এখন ঈশার সাথে আগের মতোই বিহেভ করে, আগের মতো ঈশাকে কেয়ার করে। ইনফ্যাক্ট আগের থেকে আরো বেশি কেয়ার করে ঈশাকে। সবসময় চোখে চোখে রাখতে চায় ঈশাকে। অফিসে যাওয়ার সময় আর অফিস থেকে এসে আগে ঈশাকেই খুঁজবে, যেমনটা সে আগেও করত। ঈশাও বেশ খুশি আয়াসকে আগের মতো করে ফিরে পেয়ে, কারণ যেই কয়দিন আয়াস ওর সাথে কথা না বলেছিল, ঈশার যেন দম বন্ধ হয়ে আসছিল দিনগুলোতে। তবে গত কয়েকদিন ধরে আয়াসের কিছু কিছু কাজ আর কিছু কিছু ব্যবহার ঈশাকে বেশ ভাবায়। আয়েশ ওর সাথে এমন উদ্ভট কিছু কাজ করে যেগুলো আয়েশ আগে কখনো ওর সাথে করেনি। রোজকার মতো আজও সন্ধ্যায় আয়েশ অফিস থেকে বাসায় ফিরেছে। ঈশা তখন ড্রয়িং রুমের সোফায় বসে আম্মু আর ছোট আম্মুর সাথে গল্প করছিল, কারণ এই বাসায় সবকিছু সিনেম্যাটিক হলেও সিনেম্যাটিকভাবে ড্রয়িং রুমে টিভি সেট নেই। আর তার মেইন কারণ হচ্ছে রাহান মাহমুদ আর হাসান মাহমুদ, ওনারা কেউই চান না বাড়ির বড় ছোট সবাই একসাথে বসে টিভি দেখুক। এটা কেন যেন বেমানান মনে হয় দুই ভাইয়ের। তাই তো বসার ঘরে টিভি না রেখে প্রত্যেকের রুমে রুমে টিভি সেট করতে চেয়েছেন। কিন্তু বর্তমান যুগ তো ডিজিটাল যুগ, যেখানে হাতে হাতে মোবাইল, সেখানে রুমে রুমে টিভির কি প্রয়োজন? জাস্ট মোবাইলে ওয়াইফাই কানেক্ট করলেই তো টিভির সব মোবাইলে দেখা যায়। ইনফ্যাক্ট টিভির চেয়েও আরও বেশি কিছু জানা শোনা যায়। তাই আয়াস আর ঈশা কেউই নিজেদের রুমে টিভি সেট করেনি। টিভি সেট করেছে শুধুমাত্র আয়াসের বাবা মায়ের রুমে আর ঈশার বাবা মায়ের রুমে। আয়াস বাসায় ঢুকে সবাইকে সোফায় বসে থাকতে দেখে সেও ধীর পায়ে হেঁটে সোফায় এসে বসলো। তবে আয়াসকে আজ বেশ ক্লান্ত আর ফ্যাকাশে দেখাচ্ছে, কেমন যেন মুখটা শুকনো শুকনো লাগছে, যেটা রুকসানা বেগম, আনিশা বেগম আর ঈশা কারোরই চোখ এড়ালো না। সবার চোখ এখন আয়াসের উপর। আয়াসকে এই সময় সোফায় এসে বসতে দেখে তিনজনে একটু অবাক হলো, কারণ আয়াস অফিস থেকে এসে কখনো এভাবে সোফায় বসে না। সোফায় কেন? আয়াস অফিস থেকে এসে নিজের রুমে সোফায় বা খাটেও বসে না, যতক্ষণ না ফ্রেশ হয়। কিন্তু আজ ফ্রেশ না হয়ে সোফায় এসে বসলো কেন, এই প্রশ্নটাই সবার মনে। রুকসানা বেগম ছেলেকে এমন ক্লান্ত দেখে শেষমেশ জিজ্ঞেস করেই ফেললেন, কি রে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে? হ্যাঁ তাই তো, আমিও সেটাই বলতে যাচ্ছিলাম। আয়াস বাবা, বাবা তোর কি হয়েছে? তোকে এমন ফ্যাকাশে লাগছে কেন? শরীর দুর্বল লাগছে? আচ্ছা তুই বস, আমি তোর জন্য 1 গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসি। কাজ করে শরীরটার কি হাল করেছিস? হ্যাঁ বস, আমি আসছি। কথাগুলো বলে আনিশা বেগম অস্থির হয়ে যেই না সোফা থেকে উঠতে চাইলেন, অমনি আয়াস ক্লান্ত হেসে বলে উঠল, না ছোটো মা, তুমি কষ্ট করে শরবত আনতে যেও না। আমি এই মুহূর্তে শরবত খাবো না। তুমি বরং ঈশাকে দিয়ে 1 কাপ চা বানিয়ে আমার রুমে পাঠিয়ে দাও। মাথাটা খুব ধরেছে আজ। ফ্রেশ হয়ে 1 কাপ চা খেতে পারলে খুব ভালো হবে। পারবে না 1 কাপ চা করে দিতে? দূর পাগল ছেলে, না পারার কি আছে? তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি ততক্ষণে চা বানিয়ে ঈশাকে দিয়ে তোর রুমে পাঠাচ্ছি, কেমন? আয়াস বলে দ্রুত পায়ে উপরে চলে গেল। রুকসানা বেগমও উঠে আনিশা বেগমের পেছন পেছন কিচেনে চলে গেলেন। আসলে ওনারা এমনই, যেখানেই যায় দুই যা একসাথে যায়। শুধু বসে রইল ঈশা। ঈশা এখনো ঠায় বসে আয়াসে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ততক্ষণই তাকিয়ে রইল যতক্ষণ না আয়াস রুমে ঢুকলো। এই আবার কি হলো? আচ্ছা, ভাইয়ার কোন রকম শরীর খারাপ করেনি তো? ধুর, ও তো আবার ভাইয়া বলাটাও কমিয়ে দিতে বলেছে। এখন তো ভাইয়া ডাকলেই রীতিমতো শাসায়। আচ্ছা, একবার কি রুমে যাব? না থাক, এমনিতেও তো একটু পরে চা নিয়ে রুমে যেতে হবে, তখন না হয় দেখে নিব কি হয়েছে। তবে ভাইয়াকে দেখে আমি যা বুঝতে পারলাম, তার দ্বারা আমার এটা মনে হলো যে ওর প্রচুর মাথা ব্যথা করছে, আর তাই ওকে এমন দেখাচ্ছে। কারণ ভাইয়ার যখনই প্রচন্ড মাথা ব্যথা করে, শুধুমাত্র তখনই ও এমন হয়ে যায়, একদম শুকনো মুখ করে ফেলে। কিছু সময় পর চা বানানো হয়ে গেলে
ঈশা আয়েশের জন্য চা নিয়ে আয়েশের রুমে গেল। আয়েশ ততক্ষণে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসেছে। ঈশা চা নিয়ে রুমে ঢুকলো। ঈশাকে রুমে ঢুকতে দেখে আয়েশ ম্লান হাসলো। ঈশা কয়েক সেকেন্ড আয়েশের মুখের দিকে তাকিয়ে থেকে চায়ের কাপটা আয়েশের দিকে এগিয়ে দিল। আয়েশও হেসে চায়ের কাপটা হাতে নিয়ে তাতে চুমুক দিতে দিতে বলল, ঈশা বস এখানে। বলে আয়েশ নিজের পাশে ইশারা করলো, অর্থাৎ ঈশা যেন সেখানেই বসে। ঈশাও বাধ্য মেয়ের মতো আয়েশের ঈশাকৃত জায়গায় বসে পড়ল। আচ্ছা ভাইয়া, তোর সব কথা আম্মু এক কথায় কেন মেনে নেয় বলতো? সাথে সাথে আয়েশ চোখ লাল করে তাকালো ঈশার দিকে, যেটা দেখে ঈশার বুঝতে দেরি হলো না সে কোনো ভুলটা করেছে। ও সরি, ভুল হয়ে গেছে আমার, আর হবে না এমন। আয়েশ সম্মতিসূচক মাথা উপর নিচ করলো, যার মানে হলো সেই যেন হয়, আর যেন ভুল না হয়। এরপর কিছু সময় দুজনের মাঝে নীরবতা কেটে গেল। নীরবতার সুতো কাটিয়ে আয়েশই বলে উঠল এবার, কি যেন বলছিলি? ও হ্যাঁ, বলছিলাম যে আম্মু তোমাকে এত বেশি ভালোবাসে কেন, আর তোমার সব কথাই বা বিনা বাক্যে মেনে নেয় কেন? ওমা, ভালোবাসবে না আর মেনে নিবে না? মেয়ের জামাই বলে কথা। আয়েশ ঘোরের মধ্যে কি বলে ফেলেছে সে নিজেও জানে না। হঠাৎ ঈশার দিকে তাকাতে ঈশার অবাক চাহনি চোখে পড়ল তার। মুহূর্তেই আয়েশের খেয়াল হলো সে একটু আগে কি বলে ফেলেছে। ঈশা অবাক চাহনি নিয়ে অবাক কণ্ঠে বলল, মানে? আয়েশ সাথে সাথে কথা ঘুরিয়ে নিল। কিছু না, ও তুই বুঝবি না। সেটা আমি তো এখনো ফিটার খাই, বুঝবো কি করে? আয়েশ বুঝতে পারল ঈশা কথাটাকে পিন্স মেরে বলেছে, কারণ সে ঈশার কথাকে সবসময় সবকিছুতে ছোট বলে উড়িয়ে দেয় বলে ঈশা প্রায় এমন অভিমান করে। আয়েশ হেসে বলল, এমা, তাই নাকি রে? আমাকে আগে বলবি না? তাহলে আমি অফিস থেকে আসার সময় চকোলেট আর চিপস না এনে পিঠা নিয়ে আসতাম। আচ্ছা, কোনো ব্যাপার না, কাল যাওয়ার সময় সব চকোলেট আর চিপসগুলো নিয়ে যাব, তারপর আসার সময় একটা পিঠা নিয়ে আসবো তোর জন্য। ভালো হবে না? অন্য সময় হলে আয়েশের এমন টেট মারা কথা শুনে হয়তো ঈশা রাগ করত, কিন্তু এখন রাগ করলো না, কারণ কথার মাঝখানে সে আয়েশ চকলেট আর চিপসের নাম নিয়েছে, সেটা ঈশার সব রাগ উড়িয়ে দিয়েছে। ঈশা খুশিতে গদগদ হয়ে বলল, ভাইয়া, সত্যি আমার জন্য চকলেট আর চিপস এনেছিস? আবার ভাইয়া? আরে রাখ তো এসব, আগে আমার চকলেট আর চিপস চাই। ও এমনভাবে বলছিস যেন আগে কখনো আনিনি। আজ তোর জন্য প্রথমবার এনেছি যে এমন খুশি হচ্ছিস। রোজই তো আনি। আরে প্রতিদিন তো আনলে আমাকে ড্রয়িং রুমেই দিয়ে আসো, বাট আজ দিলে না, তাই ভাবলাম আনোনি। এখন যেহেতু এনেছো তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি দাও। বলে ঈশা আরো একটু আয়েশের সামনে গিয়ে বসলো। আয়েশ এবার বাঁকা হেসে মুখটা একদম ঈশার কানের কাছে নিয়ে এসে আস্তে করে বলল, তার আগে একটা কাজ করতে হবে তোমায় ডিয়ার। আয়েশ কথাটা ঈশার এতটা কাছে মুখ নিয়ে এসে বলেছে যে আয়েশের সব নিঃশ্বাস ঈশার গলার কাছে পড়ছে। আয়েশের এমন উষ্ণ নিঃশ্বাস পড়ায় ঈশার সারা শরীর কেমন যেন হিমশীতল হয়ে গেছে। তবে এটা এমন আর নতুন কি, গত কয়েকদিন ধরে আয়েশ রোজই এমন হুটহাট ঈশার কাছে চলে আসে আর এমন ক্লোজ হয়ে কথা বলে, যার ফলে ঈশা এখন অভ্যস্ত হয়ে গেছে আয়েশের হুটহাট করা কাজগুলোতে। তবে মাঝে মাঝে অস্বস্তিও হয় খুব, কিন্তু আয়েশের শর্তের কথা মনে করে আয়েশকে কিছু বলে না। তবে ঈশা এটাও খেয়াল করেছে যে আয়েশ ওর কাছাকাছি আসলে যেমন অস্বস্তি লাগে, ঠিক তেমনি ভালো লাগাও কাজ করে আয়েশের প্রতি। একদিকে আয়েশের উষ্ণ নিঃশ্বাসগুলো সব ঈশার গলায় পড়ছে, অন্যদিকে আয়েশ এখনো ঠাই আগের মতো করে ওর দিকে ঝুঁকে আছে। দুটা মিলিয়েই ঈশার কাঁপাকাঁপি অবস্থা। ঈশা কাঁপা কাঁপা গলায় বলল, কি কাজ করতে হবে? আয়েশ আবারও এক পশলা বাঁকা হেসে নিয়ে মুখটা আরো একটু ঈশার কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলল, যা বলবো তাই করবি তো? ঈশা আবারও কাঁপা কাঁপা গলায় বলল, করব। চিপস আর চকলেটের জন্য আমি সব করব। আয়েশ মুখটা আগের মতো রেখেই বলল, সত্যি করবি? আই মিন যা বলবো সব করবি? এভরিথিং? তাহলে আজ রাতটা আমার সাথে থাকতে বললে থাকবি তো? খুব ভালোবাসবো, খুব। কি রাজি তো? ঈশা এতক্ষণ স্বাভাবিক থাকলো আয়েশের এহেন প্রশ্নে হকচকিয়ে গেল। ঈশা ভাবতেও পারেনি আয়েশ ওকে এমন কিছু বলবে, তা আবার সামান্য চিপস আর চকলেটের জন্য। আয়েশের প্রশ্নটা ঈশার মস্তিষ্কে পৌঁছানোর সাথে সাথে ঈশা ভয় পেয়ে এক ঝটকায় বসা থেকে উঠে গেল। আয়েশের কথাটা ঈশার মস্তিষ্কে এমনভাবে গেঁথেছে যে ঈশার হাত পা রীতিমতো কাঁপছে। শেষ পর্যন্ত আয়েশের কাছ থেকে এমন একটা কথা শুনবে ঈশা, সেটা ভাবতেও পারেনি।
তাই সে আয়েশের কথায় ভয় পেয়ে আমতা আমতা করতে করতে লাগলো। আবা আবা। ঈশার এমন ভীতু ফেস দেখে আয়েশ এবার জোরে হেসে দিল। আয়েশ তো হাসতে হাসতে বিছানায় লুটোপুটি খাচ্ছে। ইস্যু, ভয় পেয়ে গেছিস তাই না? একে তো এমন একটা সেন্সিটিভ কথা শুনে ঈশার এখনো কান জ্বলছে, তার উপর আয়েশ এমনভাবে হাসছে। ঈশা এবার কোমরে দুহাত রেখে কয়েক সেকেন্ড আয়েশের কর্ম দেখে তারপর রাগী গলায় বলল, খুব হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে। আমাকে তো পুরো ভয় পাইয়ে দিয়েছিলে। আমার ভয় লাগিয়ে দিয়ে এখন তোমার হাসি পাচ্ছে? ফাজিল ছেলে। কি করবো বল, তোর সামান্য কাছে যাওয়াতে যেই হারে কাঁপাকাঁপি করছিলি, ভাবলাম এটা বললে তুই কি রিয়্যাক্ট করিস দেখি, আর কেমন ভয় পাস তাও দেখি। অ্যান্ড আমি শিওর ছিলাম তুই এটা শুনে নির্ঘাত ভয় পাবি, হালকা কচি করে হার্ট অ্যাটাকও করে ফেলতে পারিস। তাই তোকে ভয় দেখানোর লোকটা সামলাতে পারিনি। কেমন দিলাম বলতো? একেবারে জঘন্য ফাউল ছেলে কোথাকার। এমন কথা কেউ বলে? আমার তো এখনো কান জ্বলছে, মন চাচ্ছে একটা বাড়ি দিয়ে মাথা ফাটাই দিই। আমার এমন রাগ হচ্ছে, আর কোনোদিনও যদি এমন কথা বলেছ তো তাহলে দেখবা। তাই তা কি করবে শুনি? বেশি কিছু না, জাস্ট চুলগুলো সব টেনে একটা একটা করে ছিঁড়ে ফেলবো। ঈশার মুখ বাঁকানো দেখে আয়েশ হাসল। নট ব্যাড। কথাটি বলে আয়েশ উঠে অফিসের ব্যাগ থেকে চিপস আর কয়েকটা চকলেট বের করে আবারও আগের জায়গায় বসে পড়ল। তারপর ঈশাকে দেখিয়ে বলল, এখন বল, চিপস আর চকোলেট লাগবে? আবার জিগায় না দিয়ে এখনো বলছো লাগবে কি না? তাও বলেই ঈশা ছু মেরে আয়েশের কাছ থেকে চিপস আর চকলেটগুলো নিতে চাইল, কিন্তু আফসোস তার আগেই আয়েশ এসব পেছনে নিয়ে গেছে। ঈশা এবার ধপাস করে আয়েশের সামনে বসে কাঁদো কাঁদো মুখ করে বলল, কি হলো? আমার জন্য এনেছো বলে এখন দিচ্ছ না কেন? দাও না। আমি তো আগেই বলেছি, এসব নিতে চাইলে আগে একটা কাজ করতে হবে। আবার আরে কুল ডিয়ার, তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। তাহলে? আমার মাথাটা খুব ব্যথা করছে। তো একদম সিম্পল, আমার মাথাটা টিপে দিলে আমি এসব তোকে দিয়ে দেব। তার মানে এখন চিপস আর চকলেট নিতে তোমার মাথা টিপতে হবে? ঈশার কথা শুনে আয়েশ হেসে বলল, যদি বলি তাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাথা টিপে দিব। এখন দাও তো আমার চিপস আর চকলেট। আগে এসব দিবা, তারপর আমি মাথা টিপে দিব, নয়তো দিব না। আর শেষে ঈশার হাতে চিপস আর চকলেটগুলো দিয়ে দিল। পাগলি, এই নে। ঈশা তো চিপস আর চকলেট পেয়ে সেই খুশি, কারণ চিপস আর চকলেট হলো ঈশার প্রিয় খাবার। তবে যেই সে চকলেট না, ডেরি মিল্ক চকলেট হতে হবে। আর চিপসও যেই সেই চিপস হলে হবে না, চিপসপাপ চিপটাই হতে হবে। আর আয়াস ঈশার এই দুটি পছন্দের খাবার রোজ অফিস থেকে আসার সময় সাথে আনতে কখনোই ভুলে না। ঈশা চিপস আর চকলেট পেয়ে ভুলেই গিয়েছে আয়েশের মাথা টিপার কথা। ঈশা যখন চিপস আর চকলেট নিয়ে ব্যস্ত, তখনই আয়েশ বলে উঠল, এসো, ভুলে গিয়েছিস কথা গিয়েছিল? ঈশা চিপস আর চকলেটের জগৎ থেকে বেরিয়ে এসে একগাল হেসে বলল, কোনো কথা ছিল কি? আমার তো মনে পড়ছে না। আচ্ছা মনে পড়লে তখন আবার আসবো। এখন আমি যাই। হ্যাঁ, চিপস আর চকলেটগুলো না খেলে ওরা আবার মাইন্ড করবে। বাই। কথাগুলো বলে ঈশা হাসতে হাসতে উঠে দাঁড়ালো। এই বলে চলে যাবে বলে আয়েশ কিছু বলছে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশার হাস্যোজ্জ্বল মুখটির দিকে। ঈশা চলে যেতে নিলে আয়েশ পেছন থেকে ডেকে উঠল। ঈশা। আয়েশের আদুরে কণ্ঠে ডাক শুনে ঈশার সাথে সাথে থেমে গিয়ে পেছনে তাকালো। কিছু কি বলবে? না, কিছু না, তুই চায়ের কাপটা নিয়ে যা। ঈশা হেসে দিয়ে আবারও ফিরে এসে আয়েশের থেকে চায়ের কাপটা হাতে নিয়ে চলে গেল। আয়েশ এটা দেখে মুচকি হাসল। পাগলি কখন যে বড় হবে আর কখন যে আমার ফিলিংসটা বুঝবে আল্লাহই জানে। মাথা ব্যথা করছে বলে ওকে দিয়ে রুমে চা পাঠাতে বললাম, টিপে না দেখ, অ্যাটলিস্ট ও পাশে থাকলে মনে তো শান্তি পেতাম। বাট ম্যাডাম তো মাথা টিপে দেয়া দূরে থাক, উল্টো চিপস আর চকোলেট পেয়ে খুশিতে গদগদ হয়ে চলে গেল। একবার জানতেও চাইলো না যে সত্যি আমার মাথা ব্যথা করছে কিনা। কি আর করার, আজ আর বসে থাকাটা পসিবল হবে না। যাই, আমি বরং শুয়ে থাকি। শরীরটা খুব দুর্বল লাগছে আর মাথাটাও মনে হচ্ছে এক্ষুনি ফেটে যাবে। আজ হঠাৎ এমন মাথা ব্যথা করছে কেন কি জানি। কথাগুলো নিজ মনে বিড়বিড় করে আয়েশ বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ল। তারপর কিছু সময় উপরে ফ্যানটার দিকে তাকিয়ে থেকে
আস্তে করে চোখটা বন্ধ করে নিল। চোখটাও আজ কেন জানি খুব জ্বলছে, তাই আর মেলে রাখতে না পেরে চোখ জোড়া বন্ধ করে এক হাত চোখের উপর রাখলো। এভাবেই কেটে গেল মিনিট 10 সময়। হঠাৎ মাথার চুলে কারো হাতের স্পর্শ পেয়ে আয়াস চমকে তৎক্ষণাৎ চোখের উপর থেকে হাত সরিয়ে চোখ জোড়া মিলে তাকালো। আর তাকিয়েই অবাক হলো, কারণ মাথার চুলে হাত দেওয়া ব্যক্তিটি আর কেউ নয়, ঈশা। হ্যাঁ, ঈশাই আয়েশের মাথার কাছে বসে আয়েশের চুলে হাত দিয়েছে। আসলে ঈশা যখন আয়েশের রুম থেকে বের হচ্ছিল তখন এক নজর আয়েশের দিকে তাকিয়েছিল। আর আয়েশকে দেখে ঈশার বুঝতে দেরি হলো না আয়েশের সত্যি মাথা ব্যথা করছে। তাই আয়েশের রুম থেকে গিয়ে কিছুতেই বসে থাকতে পারছিল না, শুধু আয়েশের মাথা ব্যথার কথা ভেবে চটপট করছিল। তারপর এক সময় আর বসে থাকতে না পেরে চলেই আসলো আয়েশের রুমে। ঈশা আসলে এমনই, আয়েশ যেমন ঈশার সামান্য কষ্ট সহ্য করতে পারে না, এসব ঠিক তেমনি আয়েশের বিন্দুমাত্র কষ্ট সইতে পারে না। আর ঈশা জানে আয়েশ মাথা ব্যথাটা কখনোই নিতে পারে না। মাথা ব্যথা করলে আয়েশ তখন একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। কখনো কখনো তো মাথা ব্যথা করলে আয়েশ নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতে চায়, আবার কখনো বা নিজের মাথাটা দেওয়ালের সাথে গিয়ে বাড়ি খাওয়ায়। তবে আশ্চর্যের বিষয় হলো আয়েশের এই মাথা ব্যথার ব্যাপারে বাসার কেউই জানে না। আসলে একেবারে যে জানে না তা কিন্তু নয়। আয়েশা যে মাথা ব্যথা করে মাঝে মধ্যে সেটা জানে, কিন্তু আয়েশ যে মাথা ব্যথা করলে তখন এমন পাগলামো করে সেটা কেউ জানে না। এই ব্যাপারে ঈশাই শুধু অবগত। তাই তো আয়েশের মাথা ব্যথার কথাটা শুনে আর আয়েশকে এমন ফ্যাকাশে দেখে ঈশা নিজের রুমে গিয়ে বসে থাকতে পারলো না, আবারও ছুটে আসলো আয়েশের রুমে। আর এসে আয়েশের মাথার কাছে বসে আয়েশের মাথায় তার কোমল হাতটি রাখলো। আর সাথে সাথে আয়েশ চোখ মেলে তাকালো হাতের মালিকের দিকে। আয়েশকে এখনো অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ঈশা এবার বলে উঠল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি এলিয়েন নাকি যে এভাবে তাকিয়ে দেখছো? ঈশার কথায় আয়েশ কোনো রকম চোখ সরালো না, বরং আরো গাঢ় দৃষ্টি রেখে ঈশার উপর তারপর বলল, না, ঠিক তা নয়। তুই এলিয়েন হতে যাবি কেন? আমি তো দেখছি আমার ইস্যুকে, যে কিনা আমার কষ্টের কথা ভেবে রুমে গিয়ে থাকতে না পেরে আবারও আমার কাছে ছুটে এসেছে। তোমার ইস্যু মানে? কিছু না। আচ্ছা, এখন এইটা বল যে তুই না চলে গেলি চিপস আর চকোলেট খেতে, ওসব না খেলে নাকি ওরা মাইন্ড করবে। তো তাহলে এখন এসব না খেয়ে এখানে আসলি কেন? ওরা মাইন্ড করবে না বুঝি? ওসব তোমাকে ভাবতে হবে না। এখন কি আজারা বকবক করতেই থাকবে নাকি মাথা টিপতে দেবে? সে আর বলতে, দে দে তাড়াতাড়ি টিপে দে, মাথাটা খুব ব্যথা করছে। বলেই আয়েশ ঈশার হাতটা ধরে নিজের কপালে রেখে দিল। ঈশাও মুস্কি হেসে তার কোমল স্পর্শে আয়েশের মাথা টিপতে লাগলো। তবে এক নাগাড়ে টিপে যাচ্ছে তাও কিন্তু নয়, ক্ষণে ক্ষণে টিপছে, আবার ক্ষণে ক্ষণে মাথার চুলগুলো টেনে দিচ্ছে। ঈশা আয়েশের মাথা টিপছে আর আয়েশ এক দৃষ্টিতে ঈশার মুখের দিকে তাকিয়ে আছে। আসলে আয়েশ বরাবরই ঈশার মাথা টিপে দেওয়াতে মুগ্ধ। শুধু আজ নয়, এমন প্রায় হয়, অর্থাৎ প্রায় আয়েশের মাথা ব্যথা করে আর সবসময় ঈশা আয়েশের মাথা টিপে দেয়, ঠিক এখন যেভাবে টিপে দিচ্ছে সেভাবে। তবে বাসার কেউই জানে না যে আয়েশের প্রায় মাথা ব্যথা করে। বাসার সবাই জানে আয়েশের মাঝে মাঝে মাথা ব্যথা করে, আর সেটাও আয়েশ এমনভাবে সবার সামনে প্রেজেন্ট করে যেন ওর কোনো মাথা ব্যথাই করছে না, শুধু মাথাটা একটু ধরেছে মাত্র। রুমের মাঝে পিনপতন নীরবতা। আয়েশ কিংবা ঈশা কারো মুখে কোনো কথা নেই, শুধু একে অপরের দিকে তাকিয়ে আছে। তবে ঈশার কাজটা সে কন্টিনিউ রেখেছে। নীরবতার প্রহর কাটিয়ে ঈশাই প্রথমে বলে উঠল, আচ্ছা, তুমি মেডিসিন নাও না? মানে কিসের মেডিসিন? এই যে তোমার প্রায়ই মাথা ব্যথা করে, তার জন্য কোনো মেডিসিন নাও না? আই মিন, ডক্টর দেখাওনি কখনো? আর এই সামান্য মাথা ব্যথার জন্য মেডিসিনের কি দরকার? আর ডক্টরই বা দেখাবো কেন? হোয়াট? এটা কি তোমার সামান্য মাথা ব্যথা মনে হচ্ছে? যদি সামান্যই হয় তাহলে মাথা ব্যথা করলে তখন এমন পাগলামি করো কেন? আরে ও তো আমি ইচ্ছে করেই করি, তোর কেয়ারিং পাবো বলে। আচ্ছা তুই বল, আমি যদি আগে আগে এমন পাগলামি না করতাম তাহলে কি তুই এখন এমন ছুটে আসতি? তাই প্রয়োজনে একটু বেশি রিয়াক্ট করি। তাই না? চাপা তো ভালোই মারতে পারো। মানে হলো এই যে তুমি আমাকে কত সুন্দর করে গুছিয়ে মিথ্যে বলে বোঝাচ্ছ। হোয়াট? রাখো তোমার হোয়াট। তোমার হোয়াটের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করব আমি, ফাউল ছেলে। আমাকে কি বাবু মনে হয় যে এমন মিথ্যে বলে বোঝাতে চাইছো? আরে আমি কেন বাবু মনে করব তোকে? তুই নিজেই তো তখন বললি তুই নাকি পিটার খাস। ভাইয়া, শর্তের কথা কি ভুলে গিয়েছিস? আরে রাখ তোর
শর্ত টর্ত, আমি সিরিয়াস একটা কথা বলছি তোকে, আর তুই কিনা মজা করে উড়িয়ে দিচ্ছিস। ওহো, তুই সিরিয়াস কথা বলছিলি? সরি সরি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আবার বল, তুই কি সিরিয়াস কথা বলছিলি শুনি। ভাইয়া, আমার মনে হয় তোর একটা ডক্টর দেখানো উচিত। ঈশা, তুই কিন্তু শর্ত। তুই কি শর্ত নিয়ে পড়ে থাকবি নাকি আমাকে বলতে দিবি? জি বলুন ম্যাডাম, আপনার বাণী শোনার জন্য আমি সব সময় শিরোধার্য। ভাইয়া, আমি কিন্তু সিরিয়াস। আই থিঙ্ক তোর এই মাথা ব্যথাটার জন্য ডক্টর দেখানো উচিত। কেন, মরে যাব বলে ভয় পাচ্ছিস? আবার আজের কথা বলছিস? তুই আগে আমাকে ভাইয়া বলা ছেড়ে তুমি করে বল, তারপর আমিও একটা সিরিয়াস কথা বলবো তোকে। তুমি পারো বটে, বলো কি বলবে। বলছিলাম যে, আচ্ছা ইস্যু, আমি মরে গেলে তুই আমাকে মিস করবি? না মানে আমি তো তোকে অনেক বকি, সবসময় কড়া শাসনের মধ্যে রাখি, তাই জিজ্ঞেস করছিলাম আর কি, আমি মরে গেলে তোর আমার কথা মনে পড়বে? আয়েশের মুখে মৃত্যুর কথা শুনে ঈশার বুকটা মুহূর্তেই ধুপ করে উঠল। আয়েশের মরার কথাটা যেন ঈশার বুকে তীরের মতো গিয়ে বেঁধেছে। মুহূর্তে ঈশার চোখ দুটো ছলছল হয়ে উঠল। এক্ষুনি কেঁদে দিবে দিবে এমন অবস্থা। তবে আয়েশের কথা শুনে ঈশা যতটা না কষ্ট পেয়েছে, ঈশার তার চেয়েও বেশি রাগ হয়েছে। আয়েশ কি করে বলতে পারলো এমন একটা কথা? মরা কি এতই সহজ নাকি যে বললেই মরে যাবে? ঈশার যেন রাগে আগুন জ্বলছে গায়ে। অন্য সময় হলে হয়তো ভাইয়া বলে চেঁচিয়ে উঠত, কিন্তু এখন তো সেটা বলেও রাগ কমানো যাবে না, কারণ ভাইয়া বলার সাথে সাথে আয়েশ আবারও তার বিখ্যাত শর্তের কথা মনে করিয়ে দিয়ে বলবে, ঈশা তুই কি ভুলে গেছিস শর্তের কথা? তাই ঈশা এবার রাগ কমানোর জন্য আর ভাইয়া বলে চেঁচালো না, বরং আয়েশের চুলগুলো টেনে ধরলো গায়ের সমস্ত শক্তি দিয়ে। আয়েশের যেন জান যায় যে অবস্থা। আয়েশ সাথে সাথে ব্যথায় কুকিয়ে উঠল। ইস্যু, কি করছিস? কি লাগছে তো, প্লিজ ছাড়। ঈশা জানে কেউ আয়েশের চুল জোরে টেনে ধরলে ওর আরো বেশি মাথায় খারাপ লাগে, কিন্তু ও যে রাগের বশে আয়েশের চুল টেনে ধরেছে সেটা ওর মাথাতেই ছিল না। আয়েশের কুকিয়ে ওঠাতে ঈশার খেয়াল হলো যে সে আয়েশের চুল টেনে ধরেছে। ঈশার সাথে সাথে আয়েশের চুল ছেড়ে দিয়ে অস্থির হয়ে আয়েশকে জিজ্ঞেস করতে লাগলো, সরি সরি ভাইয়া, প্লিজ রাগ করো না। ব্যথা পেয়েছো? অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি তোমার মাথায় লাগবে সেটা। সরি। কি বলবো বলো? তুমি এমন একটা কথা বললে তাই তো আমার রাগ উঠে গেল। লিসন, ফার্দার যেন এমন কথা আর না শুনি, ওকে? কেন, ভয় পেয়েছিস আমার মরে যাওয়ার কথা শুনে? আবার? আচ্ছা বাবা, সরি, আর বলবো না। তুই এমন রাগ করছিস কেন? করবো না। তুমি বারবার এই একই কথা নিয়ে পড়ে আছো কেন? মরা কি এত সহজ নাকি? আর তারপরেও যদি আল্লাহ তোমাকে নিয়ে যেতেই চায়, তাহলে আল্লাহকে বলবো যে যেন তোমাকে না নিয়ে আমাকে নিয়ে যায়। প্রয়োজনে আমি মরে। বাকি কথা আর শেষ করতে পারল না ঈশা। তার আগেই আয়েশ হাত দিয়ে ঈশার মুখ আটকে দিয়েছে। একদম চুপ, আর যেন এমন কথা না শুনি। জাস্ট ফরগেট ইট। এই বিষয়ে আমিও কোনো কথা বলবো না, আর তুইও কোনো কথা বলবি না, ওকে? ঈশার অস্পষ্ট আওয়াজে আয়েশের মনে পড়ল সে ঈশার মুখ চেপে ধরে রেখেছে। তাই আয়েশ তাড়াতাড়ি হাতটা ঈশার মুখ থেকে সরিয়ে আনলো। এভাবে কেউ মুখ চেপে ধরে? উফ, এখন আমি বলেছি বলে তোমার খারাপ লাগছে, তাই না? আর তখন যে তুমি সেম কথাটা বারবার বলে যাচ্ছিলে, তুমি বললে কোনো দোষ নেই, আর আমি বললেই দোষ। আচ্ছা সরি বলেছি তো, এই দেখ কান ধরেছি, আর কখনো বলবো না। বলেই আয়েশ দু হাতে নিজের কান ধরে মুখটা কাচুমাচু করে তাকালো ঈশার দিকে, যেন ওর মতো ইনোসেন্ট আর কেউ নেই। ঈশা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, মনে থাকবে তো? 100% থাকবো, কারণ আমি বুঝে গিয়েছি। কি বুঝে গিয়েছো? এই যে তুমি আমাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছো, সেটাই। কেউ একজন আমাকে ভালোবেসে ফেলেছে, তাও আবার গভীরভাবে। এক মিনিট, কে তোমাকে ভালোবাসে তাও আবার গভীরভাবে? কেন তুই? আমার বইয়েই গেছে তোমাকে ভালোবাসতে যাব, তাও আবার আমি। হাসালে আমায়। তোমাকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে শুনি? থাক, লজ্জা পেতে হবে না। আমি জানি মেয়েরা এই বিষয়ে একটু মানতে নারাজ থাকে, নো প্রবলেম, আমি মাইন্ড করিনি। আসছে, তুমি মাইন্ড করলেও কি আর না করলেও কি, যেটা ঠিক সেটাই বলেছি। উফ, মাথাটা আবারও ব্যথা করছে। বলেই আয়েশ মাথাটা দু হাতে চেপে ধরার ভান করলো আর চোখে ঈশার দিকে তাকালো।
ঈশা তো আয়েশের আবারও মাথা ব্যথা করছে শুনেই অস্থির হয়ে পড়েছে। দেখি দেখি, খুব ব্যথা করছে। এত কথা কে বলতে বলেছিল? হ্যাঁ, ব্যথাটা একটু কমে এসেছিল আর অমনি কথা বলা বকবক করা শুরু হয়ে গেছে না? দেখি হাত সরাও, দেখি হাতগুলো সরাও, আমি মুভ লাগিয়ে দিচ্ছি, ব্যথা কমে যাবে দেখি। বলতে বলতে ঈশা পাশে থাকা ড্রেসিং টেবিলের উপর থেকে হাত বাড়িয়ে মুখটা নিল। তারপর পরম যত্নে সেটা আয়েশের পুরো কপালে মালিশ করে হালকা করে আয়েশের মাথাটা টিপে দিতে লাগলো। ঈশার এমন অস্থির হওয়া দেখে আয়েশ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল ঈশার দিকে আর মনে মনে হাসতে লাগলো। আসলে আয়েশের মাথা ব্যথাটা অতটাও লাগছে না যতটা সে ঈশার কাছে ভান করেছে। বস্তুত সে ইচ্ছে করেই এমন করেছে যাতে ঈশার ভিতরে ওর জন্য লুকিয়ে রাখা ভালোবাসাটা একটু হলেও আয়েশ নিজে ফিল করতে পারে যে কতটা ভালোবাসে ঈশা ওকে। আর আয়েশ সাকসেসও হয়েছে। হ্যাঁ, ঈশা আয়েশকে ভালোবাসে, অনেক ভালোবাসে, প্রচুর ভালোবাসে, অতটাই ভালোবাসে যতটা ভালোবাসলে সে আয়েশকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনাও করতে পারে না। কিন্তু বোকা ঈশা বুঝতে পারে না সেটা। সে এটাও জানে না যে ভালোবাসা কাকে বলে আর সেই বা আয়েশকে কতটা ভালোবাসে। ঈশা মনে করে ওর মনে আয়েশের জন্য যে ফিলিংসটা আছে সেটা শুধু একজন ভাইয়ের প্রতি একজন বোনের যে ফিলিংসটা থাকা দরকার সেটাই। ঈশা যে আয়েশকে নিজের চেয়েও বেশি ভালোবাসে সেটা ঈশার বোধগম্যের বাইরে। পাগলি আমাকে ভালোবাসবে ঠিকই, কিন্তু মুখে কখনো স্বীকার করতে চাইবে না। সব সময় এমন ভাব করে থাকবে যেন আমাকে ভালোই বাসে না। আচ্ছা, ঈশা কি আমাকে ভালোবাসার কথাটা বলতে চায় না? আমার কাছে স্বীকার করতে চায় না, নাকি ও নিজেই বুঝতে পারছে না যে ও আমাকে ভালোবাসে? কোনটা? ভালো কথা মনে পড়েছে তোর? আমার এটা জানতেই হবে, যে করেই হোক ওর মুখ থেকে বের করতেই হবে এটা। আমি নিশ্চিত ও আমাকে ভালোবাসে। আমার ঈশা আমাকে ভালো না বেসে থাকতেই পারবে না। এখন শুধু জানার বিষয় হলো কোনটা ঠিক, যেটা আমি মনে করছি সেটা, নাকি ঈশা যেটা বলছে সেটা, আর নাকি ঈশার নিজের মনের ফিলিংসটাই বুঝতে পারছে না কোনটা। রুমের মাঝে পিনপতন নীরবতার মধ্য দিয়েই কেটে গেল বেশ কিছু সময়। আনিশা, 9টা তো বেজেই গেছে, চলো ডিনারের ব্যবস্থা করে ফেলি, নয়তো আবার দুই ভাই মিলে হইচই শুরু করে দিবে কেন খাবার দিতে দেরি হচ্ছে এই বলে। রুকসানা বেগমের কথায় সায় দিয়ে আনিশা বেগমও বলে উঠলেন, হ্যাঁ একদম ঠিক বলেছ। বড় ভাইজানের থেকে তো আমার ওনার বেশি তাড়াহুড়া সব কিছুতে। চলো যাই, খাবারটা বেড়ে নিই। এই বলে দুই চা মিলে কিচেনে চলে গেলেন। মিনিট 10 মধ্যে দুই চায়ের টেবিলে খাবার সাজানো হয়ে গেল। এর মধ্যে রায়হান মাহমুদ আর হাসান মাহমুদও খাবার টেবিলে চলে এসেছেন। দুজনেই টুকটাক কথা বলতে বলতে চেয়ার টেনে বসে পড়লেন। রুকসানা বেগম আর আনিশা বেগম দুজনেই কিচেন থেকে ডাইনিংয়ে এসে নিজ নিজ স্বামীকে বসে থাকতে দেখে একে অপরের মুখের দিকে তাকালেন। তারপর পিক করে হেসে দিয়ে রুকসানা বেগম বললেন, চলে এসেছো তোমরা? হ্যাঁ ভাবি, চলে এসেছি। খুব জোরে ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার দাও। আচ্ছা আয়াস কই? ও এখনো আসলো না যে? ভাইয়ের কথায় রায়হান মাহমুদও সায় দিয়ে বললেন, হ্যাঁ তাই তো, ঈশা মাও তো এখনো আসলো না। কোথায় ওরা? আরে কোথায় আবার যাবে? ওদের কি একে অপরের পিছনে লাগা ছাড়া আর কোনো কাজ আছে? দাঁড়াও, আমি ডাকছি ওদের। এই বলে রুকসানা বেগম সেখানেই দাঁড়িয়ে থেকে আয়াস আর ঈশাকে জোরে জোরে ডাকতে লাগলেন। আয়াস, আয়াস, ঈশা, ঈশা মা, খাবার খেতে আয় তোরা। মিনিট 2 মধ্যে ঈশা সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। রুকসানা বেগম সেদিকেই তাকিয়েছিলেন, তাই ঈশাকে সিঁড়ির কাছে এসে দাঁড়াতে দেখে হেসে বললেন, ওই তো আমার মেয়ে চলে এসেছে, আয় মা, এসে বস। আয়াস কোথায়? ও আসছে না? ঈশা নিচে নামলো না, বরং সেখানে দাঁড়িয়ে থেকেই বলল, বড়াম্মু, ভাইয়া নাকি খাবে না, বলেছে তোমাদেরকে বলতে। তোমরা যেন ভাইয়ার জন্য বসে না থেকে খেয়ে নাও। কি খাবে না কেন? এত বড় একটা রাত না খেয়ে খালি পেটে থাকবে কি করে? স্ত্রীর কথার সাথে হাসান মাহমুদ একমত পোষণ করলেন। হ্যাঁ সেটাই তো, এখনকার রাতটা তো মাশাআল্লাহ, এত বড় একটা রাত না খেয়ে থাকবে কি করে? শরীর খারাপ করবে তো। ঈশা মা, তুই ঘরে যা, আয়াসকে গিয়ে বল আমি ডাকছি। উফ, এই ছেলেকে নিয়ে আর পারি না। রুকসানা, দেখো তো ওর আবার কি হলো, খাবে না বলছে কেন? স্বামীর আদেশ শুনে আচ্ছা আমি দেখছি, তোমরা খাওয়া শুরু করো বলেই রুকসানা বেগম যেতে নিলে আনিশা বেগম পেছন থেকে ডেকে উঠলেন, দাঁড়াও ভাবি, আমিও যাব তোমার সাথে। তোমার কথা না শুনলেও আমার কথা তো আর ফেলতে পারবে না। হ্যাঁ, সেটা তো তুমি ঠিক বলেছো, চলো। এরপর দুই চা মিলে আয়েশার রুমের দিকে হাঁটা ধরল।
ঈশা সিঁড়ির উপরে তাকেই দাঁড়িয়েছিল। মা আর বড় মাকে আয়াসের রুমের দিকে যেতে দেখে সেও তাদের সাথে চলে গেল। তিনজনে এসে আয়াসের রুমে ঢুকলো। আয়াস, কি হয়েছে তোর? খেতে না গিয়ে শুয়ে আছিস কেন?